আমি নবনীতা। আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পের নাম পরপুরুষ। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। করালি গরু খুঁজতে বেরিয়েছিল আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাঁঝের বেলায় দুজনে দেখা। বা চোখে ছানিয়ে এসেছে, ভালো ঠাহর হয় না, তবু তারককে চিনতে পেরে করালি বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাগি সকাল থেকে হাওয়া। ঝগড়া করেছিস? সে আর কোন দিন না হচ্ছে। আজ আবার বাগান থেকে মস্ত মান কচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে। বাধা বউ ঠিক ফিরে যাবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব। হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান। গোহাটা ঘুরে দেখেছ? তার দেখিনি, পেলুম না। ভেবো না, গরুও ফিরবে। চলো পরাণের দোকানে বসি। পরাণ তারির কলসি সাজিয়ে বসে, একখানা বারকষে ভাঁড় আর কাচের গেলাস সাজানো। আশেপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে ঢক ঢক গিলছে। দুজনে সেখানে সেঁটে গেল। কালীপুরের হাট একখানা হাটের মতো হাটই বটে। 10টা গা যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেস, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজাক, কার্বাইড, টেমি জেলে বিকিকিনি চলছে রমরম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের। পেটে তাড়ি টাড়ি গেলে তো আরও তর হয়ে যায়। তবে কি না, বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরিমটর গেছে, রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু তোমার ছেলের কিন্তু অগ্নি ভয় আছে, আগুন থেকে সাবধানে রেখো। তাই মা তাকে গা ছুঁইয়ে বাক্যি নিয়েছিল, আগুনের কাছে যাবে না। মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করলো। মা মরে স্তব কিছু সব ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গড়ানো বেলায় মুকুন্দর দোকানে 4টি মুড়ি বাতাসা চিবিয়েছিল। এখন খিদেটা চাগার মারছে। করালি যেন মনের কথা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচার চাপ খাবি? খুব খাবো। পয়সা দিচ্ছি, যা নিয়ে আয়। নন্দকিশোরের মোচার চপের খুব নামডাক। সারাদিনে দোকানে যেন পাকা কাঁঠালে মাছির মতো ভিড়। এখন সন্ধেবেলায় ভিড় একটু পাতলা হয়েছে। সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে। 4টে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে? ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আঁচ তুলতে গেলে কয়লা দিতে হবে। শেষ হাটে আর আঁচ তুলে লোকসান দেব নাকি 2 টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল, শেষে মুকুন্দ দলুইয়ের দোকানে গরম চপ পেয়ে নিয়ে এলো। খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো। তার উপর তারি গিয়ে যেন গান ধরে ফেলল। পেটের ভিতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা, কি বলো করালিদা? জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষ্টানি খেয়ে শিশোচ্ছিল করালি। এক গাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিকটা ভিজিয়ে রেখে ঢোক গিলে বলল, সেই কোমরে ঘুঞ্চি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম, তখন একরকম ছিল, এখন অন্য রকম। করালি শিশোচ্ছিল। উঠবে নাকি গো করালিদা? করালি একটা হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাঁচা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না, কিনবেই বা কে বলো? তাই বলো, বাজা গরু, তা গেছে আপদি গেছে, ভাবনার কি আছে রে? আছে, আমার ছোট মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে। পাল খাইয়েছ? কিছু বাকি রাখিনি। আর 2টো গরু বিয়ে দুধও দেয়, এটাই দেয় না।
এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার সামিল। এসে থাকলেও এত রাত অবধি তো আর হাটের মাটি কামড়ে সে বসে নেই। বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরিমটর। তারও ভাবছিল আর কয়েকখানা চপ সাঁটিয়ে গেলেই হয়, তারপরে এক ঘটি জল খেয়ে নিলেই হয়। কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিরেতন। মোলো, সম্পর্কের আবার চিরেতন, হরতন, ইস্কাপন, রুইতন হয় নাকি? হলেও বাপু যমুনা কি সেসব বোঝে? তবে কিনা নরেনবাবু ভদ্রলোক, মেলা জানে শোনে। নরেনবাবুর কথা তো আর ফেলনা নয়। একদিন জিজ্ঞেস করেছিল, চিরেতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে টেসে বলল, এই ধর তুই আর আমিও কারো কেউ নই, তুইও কারো কেউ নোস। যেমন জলের মাছ, কে কার মা বাপ জানে ওরা? তবু তো ডিম ছাড়ছে, বাচ্চা বিয়োচ্ছে। ব্যাপারটা ওরকমই আর কি। চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না। তবে এটা ঠাহর হলো যে ওই চিরেতনের মধ্যেই প্যাঁচটা আছে। প্যাঁচ বুঝতে যমুনার কেন, কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই 17 বছর বয়স হলো। 1 বছর হলো পুরুষ মানুষ ঘাঁটছে। পুরুষটা হলো তার বর তারক। একদিন মিটমিট করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিঠ চুলকে দিতে বললে দিস। নরেনবাবুর মেলা পয়সা, প্যাঁচ বুঝতে যমুনার দেরি হয় না। আর একদিন বলল, আহা বাবুর বউটা বোবা, পীড়িতের কথা টথা কইতে পারে না। পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায়। প্যাঁচ যমুনা বুঝতে পারে, চিরেতনটা বুঝতেও তার অসুবিধে হয়নি। নরেনবাবুর বউ মলয়া বোবা কালা, তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, এ কথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়িঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমি জমা লিখে দেওয়া তো আছেই। নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল। তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয়, সেজন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে নিতাই রায়। গায়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয়। তা নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে। সন্ধেবেলা নরেনবাবু গিয়ে ঘণ্টা 2 কাটিয়ে আসে। সেখানে কিছু ইয়ার বন্ধুও জোটে। শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধে হয়েছে শ্রীপতির। সে 2 হাতে লুটে নিচ্ছে। তারকে তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায়। সোজা সাপটা ব্যাপার, এতে কোনো প্যাঁচ নেই। মানুষ কত কী চায়, আর চাইবেই তো, নেই বলেই চায়। কিন্তু চাইলেই তো আর হলো না, দিচ্ছে কে? আর তখনই প্যাঁচটা লাগে। মলয়ের 2টো মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের। তারা কেউ বোবা কালা নয়। বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুট করে হেঁটে বেড়ায়। এ 2টো মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায়, আর সারা দিনে মাঝে মাঝেই মেয়েদের আ আ করে ডাকে। মেয়ে 2টো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে 2টো দেখাশোনা করতো উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামা দেয়। পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি ফিরে পায় না। মাথা ফুলে ঢোল। শোনার কথাই নয় মলয়ার, তবু মায়ের মন বলে কথা, কোথা থেকে পাখির মতন উড়ে এসে মেয়ে বুকে তুলে নিল। তারপর সে কি তার ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ের হাতে। বোবাদের রাগ বোধহয় বেশিই হয়। কথা দিয়ে দুর্মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতে পারে না, তাই ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে।
পটলির জায়গায় এখন যমুনা। মেয়েদের দেখে শোনে, ধান শুকোয়, ঢেঁকি কোটে। গেরস্ত বাড়িতে তো কাজের আকাল নেই, আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মাণ্ড ওই তারকের জন্যও রেঁধে বেড়ে রাখতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা। খাটনিকে তো আর ভয় নেই, চিরকাল গতরে খেটেই বড়টি হলো। কিন্তু ভয়টা অন্য জায়গায়। সে হলো ওই মলয়া। বোবা কালা হলে কি হয়, যমুনার বিশ্বাস মলয়াও অনেক কিছু টের পায়, শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে অপলক চেয়ে থাকে। একটু ভয় ভয় করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে। একদিন বলল, নারী আর নদীতে কোনো তফাৎ নেই, বুঝলি? মেয়ে ছেলে হলো বহতা জল, ডুব দিয়ে উঠে পড়ো। নদী কি তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গায় কত পাপি তাপি ডুব দেয়, গঙ্গা কি তাতে ময়লা হয় রে? আগে যমুনা শুধু শুনতো, কিছু বলতো না। আজকাল বলে। সে ফস করে বলে ফেলল, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো। শ্রীপতি তো শুনি দোকান ফাঁক করে দিচ্ছে। নরেনবাবু একটা ফুহ শব্দ করে বলল, দেখ না, তাতে আমার কি? দোকান শ্বশুরের, শ্রীপতিও তার লোক, সে বুঝবে। আমার হতে মাথা গলানোর কি আছে? আমি খাবো দাবো, ফুর্তি করব। বোবা কালা মেয়ে বিয়ে করেছি কি মাগনায়? শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়। দোকান ওই বোবা কালার নামে। ও আমি চাইও না। 2 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয়। আমাকে কি তাই বুঝলি? আর একদিন আরও একটু এগোলো নরেনবাবু। কথা নয়, একখানা তাঁতের শাড়ি দিয়ে বসলো। কাল সকালে পরে আসিস, তোকে মানাবে। এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাহ বাহ, এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেনটা তো ভিতুর ডিম, ভাবছিলুম আর বুঝে এগোবে না। কি বলতে চাও তুমি বলো তো? দোষ ধরিসনি, একটু মাখামাখি করলে যদি কাজ হয় তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। চটিস কেন? পেটের দায় বলে কথা। শ্রীপতি শালা তো শুনছি কৈলাসপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয়, বুঝলি? বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। ঘরামির কাজ করে করে হাতে কড়া পড়ে গেল। সুখের মুখ দেখলাম না। প্রথমটায় বাঁধো বাঁধো ঠেকলেও পরে দেখবি ব্যাপারটা কিছুই না। আমিও যা, ওই নরেনবাবুও তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন, ও চাকরির মতো সুখের চাকরি নেই। মালিক চোখ বুজে থাকে, হিসেব চায় না, এমনটার কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভিতরের বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ নয় কিছু, মায়াও হয়। খোঁপায় কাঁটা গুজে হাত আয়নাটা মলয়ের হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসলো মলয়া। সেই বড় বড় চোখ, 2 হাতে হঠাৎ যমুনার 2 কাঁধ খিমচে ধরে ঝাঁকায় আর বলে, আ আ আ আ। ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিছু করিনি। মলয় ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাঙ ধরলে ব্যাঙ যেমন শব্দ করে, তেমনি এক অবোধ শব্দ বেরোতে লাগলো তার গলা থেকে, আর 2 চোখে জলের ধারা। নরেনবাবু পরদিনই বলল, শহরে বেড়াতে যাবি 2 দিনের জন্য? শুধু তুই আর আমি, একটু ফুর্তি করে চলে আসি, চল। ফুঁসে উঠতে পারল না যমুনা। তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্কা। যমুনা সুতরাং অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয়? ও বাবা, এ যে আমার শ্বশুর দেখায়,
কেন রে, শ্বশুরের কাছে কি টিকিখানাও বাঁধা রেখেছি? নিতাই রাই বা কম কিসে? পটলডাঙায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত, কে না জানে। কি করবে সে আমায়? তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পায়। সোহাগের কথা আর বলিস নি, টের পায় তো পায়, কি করবে সে? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারক। বিপদ আবার কি? তোকে তো কতবার বলেছি, ওতে কিছু হয় না। তোর আমিও রইলুম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলবো না। নরেনবাবুর সঙ্গে আমার পষ্টাপষ্টি কথা হয়ে গেছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন? যার যাকে পছন্দ, তোকে চোখে লেগেছে। ও বড় সর্বনেশে ব্যাপার, যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি যাচ্ছি, লাথি ঝাঁটা খাই, শুকিয়ে মরি তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললি দেখছি। বলি, আমার মতো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবু দোষটা কি করলো? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা, চোখ মুখে শ্রী ছাদ আছে। আমি তার পাশে কি বলতো? তুমি আমার স্বামী। এই তো তোর দোষ। স্বামীর মতো স্বামী হলেও না হয় বুঝতুম। তুমি খারাপ লোক নও, তোমাকে লোভে পেয়েছে। তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নই, খুব খারাপ। কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি তো। আমি বলছি, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু তোকে চায়, এমন কি ও কথা বলেছে, সে তোকে বিয়ে করতে রাজি। বিয়ে বলে এমন অবাক হয়ে তাকালো যমুনা, যেন ভূত দেখছে। ভয় পাসনি, তোর একটু ধর্মভয় আছে আমি জানি। আমি সাফ বলে দিয়েছি, বিয়ে টিয়ে নয় মশাই, আমি বউ ছাড়ছি না। 2 দিন 4 দিন বড় জোর। তোমার একটু বাঁধলো না বলতে? নরকে যাবে যে। সে দেরি আছে, নরকে মেলা লোকই যাবে। কলিকালে কি নরক যাত্রীর অভাব রে? আগে জন্মে কিছু জুত করে নি, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখো, আমি সাবিত্রী বেউলো নই, তবে যা বুঝেছি তাই বুঝেছি, আমাকে দিয়ে ও কাজ হবে না। তুই বোকা বটে রে। নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব? তোর কত বড় ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই ও শালার চোখে পড়েছিস। আমি বলি, সময় থাকতে এসব ভাঙিয়ে নে। রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না। মনটা ঠিক করে ফেলেছিল যমুনা। এখানে থাকলে যে তার আর পরকাল বলে কিছু থাকবে না তাও বুঝেছে। কিন্তু যায় কোথা? বাপের বাড়ি বলতে তুলসী পোঁতা গায়ে একখানা ঝুপড়ি, এন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার। তার বাবা দাঁত আর হাজার মলম বিক্রি করে, মা বেচে ঘুঁটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোলপাড় হচ্ছিল, ভোঁস ভোঁস শ্বাসের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার পাদার ভাঙছে। তারক ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। ও কি গো? করালি চাপা গলায় বলল। চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশ বনের মধ্যে 2টো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সেধিয়ে রয়েছিস, আয় আয় বলছি শিগগির। বাঁশ বনে প্রলয়ের শব্দ তুলে আর ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো। গরু না হাতি বোঝা ভার, বিশাল চেহারা। ওরে বাসরে, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে দাঁড়ালো। তার গলা এক হাতে জড়িয়ে ধরে করালি বলল, আহা, বাজা বলেই ওর মনে সুখ নেই কি না? মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চ চ, পা চালিয়ে চ। মেয়েটা এতক্ষণে পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কপালওলা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে। এখন আমার বউ কোথা পাই বলতে পারো? আমার কপাল তো আর তোমার মতো নয়। পাবি পাবি,
বাঁধা বউ যাবে কোথায়? মারধর করিস নাকি? আরে না, সেসব নয়। নরম সরম আছে, গায়ে হাত তোলার দরকার হয় না। তবে গো আছে খুব। যেটা না বলবে সেটাকে হ্যাঁ করা এ কার সাধ্যি? রথতলার কাজ বরাবর করালি বাঁয়ের রাস্তা ধরল, তারক ডাইনে। সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড়সড়ই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা বসে মাছি তাড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হলো না, হওয়ার কথাও নয়। মুখটা আষ্টে করে বলল, বাবু নেই। আসেনি আজ? না, সকাল থেকেই পাত্তা নেই। বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে। হ্যাঁ, তবে তো। শ্রীপতি চেয়ে আছে, বুকটা ধকধক করছিল তারকের। তারই নেশাটা কেটে যাবার উপক্রম। গেল কোথায় নরেনবাবু? শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তা কে জানে, বলে যায়নি কিছু। বাড়ির লোকও খুঁজছে। দুইয়ে তবে কি চারই হলো? যমুনা নরেনবাবু যদি একসঙ্গেই হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। দোকানে বিক্রি বাটা কেমন হে? বিক্রি কোথায়? ওষুধের স্টকই নেই। নেই কেন? ওষুধ কি মাগনা আসবে? টাকাটা দেবে কে? কেন, নিতাইবাবু দেবে? দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নম করে। তা উপরি টুপরি কেমন? উপরি? সেটা আবার কি? মাস মাইনেরই দেখা নেই তো উপরি। তারক মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঁঠা নয় যে তার কাছে কবুল করবে। নরেনবাবু বাড়িতে কিছু বলে যায়নি? তা কে জানে, ঠসা বোবা বউ, তাকে বলাও যা, না বলাও তা। তারক উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলেই সুমতি হয়েছে। নরেনবাবুর সঙ্গেই যদি গিয়ে থাকে, গেছেই, তাহলে তোমার দিয়া কেল্লা। ওষুধের দোকান মানে কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে বসে খানিক ভাবল তারক। খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে 300 টাকা। কম কিসের? বসা চাকরি, তার উপর উপরি তো আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকের। সে টেমি নিবিয়ে শুয়ে পড়ল। কত রাত হবে কে জানে। হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাহর হলো না। কারো বিপদ আপদ হলো না কি? দরজা খুলে বেরিয়ে এলো তারক। মনে হলো পুরো গাঁয়েই চেঁচাচ্ছে। মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে, ডাকাত ডাকাত। তারক লাফ দিয়ে উঠোনে নামলো। তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গণ্ডগোলটা ওখানেই হচ্ছে যেন। নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সারিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়। বেশ বড় সড়ো বাড়ি। উঠোনে ধানের মড়াই, টিপকল, পিছনে গোয়াল, ঢেকি ঘর। বাড়িটা হাতের তেলোর মতোই চেনে তারক। চেঁচালেও পাড়ার লোক কেউ বেরোয়নি ভয়ে। বাইরের উঠোনে মশাল হাতে কালি ঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে। হাতে একখানা বড়সড় ছোরা চকচক করছে, আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসছে নরেনবাবুর বোবাকালা বউটাকে। বউটার শাড়ি খুলে লম্বা হয়ে ছড়িয়ে গেছে ঘর অবধি। তার মুখে কথা নেই, কেবল আ আ চিৎকার। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছো করো, বউটাকে ওরকম করছো কেন? ওকে ছেড়ে দাও, বোবাকালা মানুষ। উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তার দিকে ফিরে দেখে একটা হাঁক মারল, ভাগ সালাক শুয়োরের বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থমকে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন? অবলা মানুষ। হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এই সালারা ভাড়াটে খুনে নয় তো? চুলের মুঠি ধরে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে। একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটাচ্ছে অমানসিক জোরে। হাড়গোড় ভেঙে যাওয়ার কথা। আ চিৎকারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো।
সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ের মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ের দিকে। তারক জন্মে মারদাঙ্গা করেনি, সেই ভীতু মানুষ, কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতে গেল হঠাৎ। চারদিকে ঢেলা আর ইটের অভাব নেই, পুরনো বাড়ির ভাঙা টুকরো চারদিকে ছড়ানো। তারক একখানা ইটের টুকরো তুলে খানিক দৌড় দিয়ে টিপ করে মারল। একটা, দুটো, তিনটে। মারশালাকে মারশালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালা মাথা চেপে বসে পড়েছিল, আর ইটগুলো লাগলো কিনা কে জানে, তবে লোকগুলো ভোরকে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে গিয়ে উঠোনে ঢুকলো। সামনে একটা খেঁটে লাঠি পড়েছিল, সেইটে তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠতে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চেঁচালো, পালা পালা, লোক আসছে। ডাকাতে যান বলে কথা, অত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ উঠে প্রাণ ভয়ে দৌড় লাগালো। কে কোথায় গেল কে জানে, তবে মেয়েটা বেঁচে গেল এই যাত্রা। গায়ের লোক বোধহয় তারকের সাহস দেখেই বেরিয়ে এলো এতক্ষণে। লহমায় লাঠি সোটাধারী পুরুষ আর মেয়ে ছেলেতে উঠোন ভর্তি। মেয়েদের কারো হাতে বটি অবধি। চেঁচামেচিতে কান পাতা দায়। মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থরথর করে কাঁপছে, চোখে ভুতুড়ে দৃষ্টি, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক পাজা কোলা করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে। নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি পালিয়ে গেছেন? এসব নানা জন জিজ্ঞেস করতে লাগলো। একজন মুনিশ এগিয়ে এসে বলল, বাবু আজ 7 সকালে একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করছিল হঠাৎ। নরেন শালাই মলয়াকে খুন করতে লোক লাগায়নি তো? শালার যে যমুনার ওপর দারুণ লোভ, তারকের কাছে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল, আর ততই তারকের গায়ের রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়। ডাকাতরা অকারণে খুন করে না, এরা খুন করতেই এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটর বাইকে করে কালীপুর থেকে মনমথো ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথি, জগন্নাথ কী সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মনমথো ডাক্তার দেখে টেকে বলল, হাড়টার ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের একধারে এসে দাঁড়িয়ে ওপরে চেয়ে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল জিপে করে। জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর। তারপর তার বাড়ি মুখো রওনা হলো। মনটা খারাপ লাগছে, বউটা এঁটো হয়ে পড়ল। বাঁশঝাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল, আমি তো জানতুম তুমি খারাপ লোক নও। তারক হাঁ। কে কে? আমি? অন্ধকারেও কি আর চিনতে ভুল হয়? তুই নরেনবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছু আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছিলি? কোথায় আবার? বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। ডাকাত যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পিছনে লুকিয়ে পড়ি। তুমি না এলে আজ কী যে হতো। নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল? তার আমি কি জানি, নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়েছিলুম। ও শালা মহা হারামি। একবার ভেবেছিলুম পুলিশকে বলে দিই খুনটা ও শালাই করাচ্ছিল। না না, ওসব বলার দরকার নেই, আমাদের তো এ গায়েই থাকতে হবে, আমরা গরিব মানুষ। আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসলো, তারপর হাত বাড়িয়ে যমুনার একটা হাত ধরে বলল, সেই তারকটা ভেগে গেছে, এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা পরপুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা।